আমাদের প্রকৃতিতে যে সকল যৌগ পাওয়া যায় তার অধিকাংশই কিন্তু জৈব যৌগ, এবং জৈব যৌগের মাত্র কয়েকটি মৌল মিলে কিন্তু লক্ষ লক্ষ সংখ্যক আমার জৈব যৌগ তৈরি করতে পারে। নির্দিষ্ট সংখ্যক কিছু মৌল থাকে, এর ভিতরে একটি মৌল থাকে যেটা সব থেকে বেশি থাকে, সেটা হচ্ছে বা যেটা থাকে মোটামুটি সেটা হচ্ছে কার্বন। কার্বন থাকার ফলে মূলত দেখা যায় জৈব যৌগের প্রাচুর্যতা আমার এত বেশি হয়। আসলে জৈব যৌগের প্রাচুর্যতা হয় কয়েকটি কারণে, এর ভিতর একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। ল্যাটিন শব্দ ক্যাটেনা অর্থ শিকল। এই শেকলের কারণেই দেখা যায় যে এটা নিজেদের ভিতর করে কি কার্বন কার্বন নিজেদের ভিতর করে কি শেকল তৈরি করতে পারে, শেকল তৈরি করে বৃহৎ অণু তৈরি করতে পারে। এই যে বৃহৎ অণু তৈরি করতে পারে, এর ফলে কিন্তু জৈব যৌগের প্রাচুর্যতা এতটা বেশি। এখন এখানে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে কার্বন এমন একটি মৌল যেটি একক বন্ধন তৈরি করতে পারে, যেটি দ্বিবন্ধন তৈরি করতে পারে, যেটি ত্রিবন্ধন তৈরি করতে পারে। তো এই যে দ্বিবন্ধন ত্রিবন্ধন বা একক বন্ধন তৈরি করে, এটি মূলত তৈরি করবে সংকরায়নের ভিত্তিতে। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জৈব যৌগের সংকরায়ন। আজকে আমরা আলোচনা করব জৈব যৌগের সংকরায়ন। একদম একটা প্রাথমিক একটা জিনিস, এটা আমাদের সবার আগে জানা প্রয়োজন জৈব যৌগে প্রবেশ করার আগে। জৈব যৌগের সংকরণ। আচ্ছা, এখানে জৈব যৌগের সংকরণ হোক আর যেখানে হোক, আমার সর্বপ্রথম যে জিনিসটা জানা দরকার হচ্ছে সংকরণ জিনিসটা আসলে কি। সংকরণ জিনিসটা কি, এটা আমাদের একটা ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে। আমরা প্রথমে সংকরণ সম্পর্কিত কিছু বেসিক তথ্য জেনে আসি। ধরে নিচ্ছি এটি একটি এস অরবিটাল, এরপরে এটি একটি পি এক্স অরবিটাল, এটাকে ধরে নিচ্ছি পি ওয়াই অরবিটাল। আচ্ছা, আঁকতে আমার কম বেশি হতে পারে, তোমরা একটু বুঝে নিও বা একটু ধরে নিও আর কি। আর এটাকে ধরে নিচ্ছি পি জেড অরবিটাল। আগ থেকে সমস্যা হচ্ছে। ওকে, আচ্ছা, এটা ধরলাম পি জেড অরবিটাল। এখানে চারটি অরবিটাল আমি আঁকলাম। চারটি অরবিটাল আকৃতিগত দিক থেকে বা গঠনগত দিক থেকে দেখতে কিন্তু আসলে কোনোটাই একই রকম নয়, হুবহু একই রকম নয়। এখানে চারটি অরবিটাল কিন্তু দেখতে চার রকম, তাদের বৈশিষ্ট্য চার ধরনের। যেমন এখানে যদি আমরা খেয়াল করি, এখানে দেখবো আমরা ইলেকট্রন মেঘটাকে আমরা চারিদিকে, একটা ইলেকট্রন যেখানে থাকবে তার ইলেকট্রন মেঘকে আমরা চারিদিকে দেখতে পারবো। চারদিকে যখন দেখা যায় তখন বিজ্ঞানীরা এটা কল্পনা করে নিল এটা একটা গোলাকার আকৃতির। পি এক্স অরবিটালে দেখা যায় যে হচ্ছে এক্স অক্ষ বরাবর ইলেকট্রন মেঘ আমরা লক্ষ্য করে থাকি। পি ওয়াই অরবিটালে দেখা যায় ওয়াই অক্ষ বরাবর আমার ইলেকট্রন মেঘগুলো থাকে, এবং পি জেড এ দেখা যায় যেখানে জেড অক্ষ বরাবর মূলত আমার অরবিটাল গুলো এখানে থাকে, এখানে ইলেকট্রন মেঘগুলো থাকে। এখানে যদি আমরা একটু খেয়াল করি, যেখানে চারটি অরবিটাল ছিল, যে চারটি শক্তি ভিন্ন এবং এরা দেখতেও আলাদা আলাদা। এখন আমি চাচ্ছি যে চারটিকে নিয়ে আমি এদেরকে সংমিশ্রণ ঘটাবো। সংমিশ্রণ ঘটিয়ে কি হয় এই জিনিসটা আমার একটু দেখা প্রয়োজন। এই চারটিকে যখন আমি সংমিশ্রণ ঘটালাম তখন দেখা যায় সময় সংখ্যক অরবিটাল, নতুন অরবিটাল তৈরি হয়। এখানে অরবিটাল ছিল চারটি, নতুন অরবিটাল তৈরি হবে চারটি। তাহলে এখানে চারটি নতুন অরবিটাল তৈরি হবে এবং প্রত্যেকটা দেখতে একই রকম এবং তাদের বৈশিষ্ট্য একই রকম। এখানে আমার আঁকতে গিয়ে কম বেশি হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সবগুলো কিন্তু দেখতে একই রকম হবে। ধরে নাও যে দেখতে সবগুলো একই রকম আছে, যদিও নেই এরকম, আঁকতে গিয়ে এরকম মনে হবে। তো এখানে আমাদের একটা এস এবং তিনটা পি অরবিটালের সংমিশ্রণ ঘটলে যেহেতু এখানে একটা এস ছিল, তিনটা পি ছিল, আমরা বলতে পারি এখান থেকে যে সংকরণ তৈরি হবে এটাকে বলা হবে sp3 সংকরণ। এটাকে বলা হবে sp3 সংকরণ। তাহলে এগুলো প্রত্যেকেই কিন্তু sp3 হাইব্রিড অরবিটাল। এখানে আমরা দেখছি যে যেটা আমি বললাম আসলে দেখে লাভ নেই, কারণ আমি আঁকতে গিয়ে তো কম বেশি হবেই। যেটা আমরা বললাম সেটা হচ্ছে প্রত্যেকের আকৃতি একই রকম হবে, এদের বৈশিষ্ট্য একই রকম হবে। নতুন অরবিটালের বৈশিষ্ট্য যে একরকম হয় এটা বুঝবো কি হবে, মনে রাখতে হবে প্রত্যেকটি নতুন অরবিটাল একটি করে ইলেকট্রন সে ধারণ করে। একটি ইলেকট্রন করে একটি করে ইলেকট্রন সব জায়গায় ধারণ করবে।
এর সঙ্গে যখন অন্য একটা পরমাণু এসে যখন যুক্ত হয় হাইব্রিড অরবিটালের সঙ্গে, বা অন্য একটা পরমাণু অরবিটাল যখন যুক্ত হয়, তখন সেই অরবিটাল বা সেই পরমাণুটির একটি ইলেকট্রন বিপরীত স্পিনে এসে এর সঙ্গে পেয়ার আপ তৈরি করে। এই কারণে এরা কিন্তু আপাতত একটি করে ইলেকট্রন ধারণ করবে। যেহেতু আর প্রত্যেকে একটি করে ইলেকট্রন ধারণ করে, আমরা কিন্তু বলতে পারি এদের তাহলে বৈশিষ্ট্য কিন্তু এক। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম এখান থেকে, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। আসলে জিনিসটা কি? হাইব্রিডাইজেশনটা হচ্ছে কিছু সমশক্তি ভিন্ন ভিন্ন শক্তি কিছু অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন এবং সমসংখ্যক, এখানে 4টি অরবিটাল ছিল, এখন নতুন অরবিটাল তৈরি হলো 4টি, সমসংখ্যক এবং সম শক্তি সম্পন্ন বা সমধর্ম বিশিষ্ট নতুন অরবিটাল তৈরি প্রক্রিয়াটাই হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরণ। এখানে যে নতুন অরবিটাল গুলো তৈরি হলো এদেরকে সাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নটির নাম হচ্ছে সাই, চিহ্নটির নাম হচ্ছে সাই। এটিকে বলা হয় সাই 1, এটিকে বলা হয় সাই 2, এটি সাই 3 এবং এটি হচ্ছে সাই 4। এবং প্রত্যেকটি সাইয়ে কিন্তু আমরা বলতে পারি একটি করে ইলেকট্রন রয়েছে। এটা না দেখালেও চলবে, সমস্যা নেই। তাহলে আমরা হাইব্রিডাইজেশন জিনিসটাকে এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আবার সেটা বলছি যেটা ভিন্ন ভিন্ন শক্তির একাধিক অরবিটাল মিশ্রিত হয়ে সমসংখ্যক, এখানে 4টি ছিল, এখানে 4টি, সমসংখ্যক সমবৈশিষ্ট্য সম্পন্ন এবং সমশক্তি সম্পন্ন, সমবৈশিষ্ট্য সম্পন্ন এবং সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল তৈরি প্রক্রিয়া যেটা, সেটাকে বলা হয় সংকরণ বা হাইব্রিডাইজেশন। আমার মনে হয় সংকরণ জিনিসটা কি মোটামুটি আমাদের কনসেপ্টটা বোঝা হয়ে গেছে। এখন সংকরণ সম্পর্কিত আমি 3টা বেসিক তথ্য দিতে চাই, যেগুলো বইয়ে ওইভাবে লেখা নেই। এখন জানি না তোমাদের সামনে খাতা কলম আছে কিনা, আমি বলবো এগুলো একটু লিখে রাখতে হবে, হয় লিখে রাখতে হবে, অথবা আমাদের ভিডিওটা শেষ হলে কিন্তু আমাদের পেজে ভিডিওটা কিন্তু থাকবে, তোমরা পরবর্তীতে ভিডিওটা দেখে এগুলো তোমরা তথ্যগুলো কালেক্ট করে নিতে পারো। 3টা তথ্য। 1 নম্বর তথ্য যেটা, 1 নম্বর তথ্য হচ্ছে সংকরণে শুধুমাত্র কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলোই অংশগ্রহণ করে। সংকরণ প্রক্রিয়ায় কেন্দ্রীয় মৌলের শুধুমাত্র সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলোই অংশগ্রহণ করে, অন্য কোনো ইলেকট্রন অংশগ্রহণ করে না। তাহলে ইলেকট্রন অংশগ্রহণ করে কেন্দ্রীয় মৌলে, এবং কেন্দ্রীয় মৌল ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে সকল আমরা ইলেকট্রন দেখব সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলো শুধুমাত্র সংকরণে অংশগ্রহণ করতে পারে। দ্বিতীয় তথ্য হচ্ছে সংকরিত অরবিটালগুলো নিজেদের ভিতর পরস্পর সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। সংকরিত অরবিটালগুলো পরস্পর নিজেদের মধ্যে সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, এবং অসংকরিত অরবিটালগুলো পরস্পরের মধ্যে পাই বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। সংকরিত অরবিটালগুলো পরস্পর নিজেদের মধ্যে সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, অসংকরিত অরবিটালগুলো পরস্পরের মাঝে পাই বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তৃতীয় তথ্য হচ্ছে সংকরিত অরবিটালগুলোর সঙ্গে অন্য কোনো পরমাণু অরবিটাল বা অন্য কোনো পরমাণু যখন যুক্ত হয়, সেই পরমাণুটি বা সেই অরবিটালটি সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তৃতীয় তথ্য হচ্ছে, আবার বলছি, সংকরিত অরবিটালের সঙ্গে অন্য পরমাণুর অরবিটাল বা অন্য কোনো পরমাণু যখন যুক্ত হয়, তখন সেটি সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। এই 3টি তথ্যর এখন আমরা একটি একটি করে ব্যাখ্যা দেখা শুরু করব। তো যাই হোক, আমরা এই ব্যাখ্যাগুলো আমরা মোটামুটি আমাদের এই যে 3টা তথ্য বললাম, এই 3টা তথ্যের আলোকে অ্যাকচুয়ালি আমরা সংকরণের আমরা স্ট্রাকচারগুলো দেখাতে পারবো। আসলে আমরা ব্যাখ্যা দেখবো, স্ট্রাকচারগুলো দেখার সময় অটোমেটিক্যালি আমাদের একটা একটা করে ব্যাখ্যা চলে আসবে, আমরা তখনই দেখে ফেলবো। তো আমরা এখন জৈব যৌগের যে সংকরণ প্রক্রিয়া ঘটে সেটা আমরা একটু দেখতে চাই। এখানে মূলত সংকরণ প্রক্রিয়াটা বেশিরভাগ যেটা ঘটে থাকে সেটা হচ্ছে মূলত আমরা কার্বনেরটাই বের করে থাকি। তো আমরা এখন জৈব যৌগে যে কার্বনের সংকরণ প্রক্রিয়া আছে সেটা এখন আমরা একটু দেখার চেষ্টা করব। এইখানে কোনটা কি সংকরণ সেটা আমি বলতে যাচ্ছি না, আমরা বেসিক জিনিস থেকে বোঝার চেষ্টা করবো এটা কোন ধরনের সংকরণ বিদ্যমান। আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস করলাম, কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে পাবো 1s2 2s2 এবং পাবো 2p2। এইখানে যদি আমরা কার্বনটাকে উত্তেজিত করে দিই, একটা পরমাণুকে দুটি উপায়ে উত্তেজিত করা যায়, একটি হচ্ছে লাইট দ্বারা এবং একটি হচ্ছে হিট দ্বারা। লাইট অথবা হিট প্রয়োগ করলে সে পরমাণুটা উত্তেজিত হয়ে যায়। যখনই সে উত্তেজিত হয়ে যাবে, এখানে যদি আমরা একটু খেয়াল করি, আসলে কিন্তু এখানে ইলেকট্রনটা কিন্তু থাকবে এরকম, আর এখানে কিন্তু ইলেকট্রনটা থাকে এরকম।
যখন উত্তেজিত হয়ে যায় তখন কেমন হয়, এখানে 1s2 ঠিক থাকবে, 2s আর পিটাকে আমরা একটু ভেঙে লিখবো, 2px 2py 2pz। এখন এটার জন্য যদি আমরা আঁকি তখন দেখা যায় আগে থেকে এখানে দুটি ইলেকট্রন ছিল, এখানে ছিল কিন্তু দুটি ইলেকট্রন, কিন্তু যখন উত্তেজিত হয়ে যায় তখন এই ইলেকট্রনটা এখানে থাকতে চায় না, সেই ইলেকট্রনটা তখন জাম্প করে pz অরবিটালে চলে আসে, pz অরবিটাল তখন চলে আসলো। আমরা কিন্তু প্রথমে একটা কথা বলেছিলাম যে 1 নম্বর তথ্য ছিল কেন্দ্রীয় মৌলের শুধুমাত্র সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলোই সংকরণে অংশগ্রহণ করতে পারে, অন্য কোনো ইলেকট্রন অংশগ্রহণ করবে না। এখানে যদি আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করি, এখানে সবগুলোই 2, অর্থাৎ এটা কিন্তু আমার সর্বশেষ কক্ষপথ, এখানে 1 কিন্তু সর্বশেষ কক্ষপথ নয়, এই কারণে এখানে 1s এর কোনো ইলেকট্রন সংকরণ প্রক্রিয়া অংশগ্রহণ করেনি। এখানে অংশগ্রহণ করেছে শুধুমাত্র 2 দ্বিতীয় শক্তি স্তর যে সকল অরবিটাল ছিল সে সকল অরবিটাল ইলেকট্রনগুলো আমার এখানে অংশগ্রহণ করলো। সরি। তো এখন আমাদের যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে এখানে একটি এস এবং 3টি পি যদি নিই, আমি একটি এস এবং 3টি যদি পি নিই তখন দেখা যাচ্ছে আমার কিন্তু সংকরণটা হবে sp3, এখানে সংকরণটা হবে sp3 এবং sp3 তে দেখা যায় যে এখানে বন্ধন কোণের মান যেটা ঘটে সেটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট কোণে এরা অবস্থান করবে। তখন এখানে কার্বনের সংকরণ প্রক্রিয়া যেটা আসলে ঘটে সেটা এমনি আমি নর্মালি একটা মিথেনের টাকে দেখাই, তখন করবে কি কার্বনটা এরকম থাকবে, এখানে sp3 সংকরণ, এখানে একটা s 3টা p অরবিটাল, তার মানে এখানে টোটাল কিন্তু অরবিটাল ছিল 4টা যেহেতু অরবিটাল ছিল তাহলে নতুন অরবিটাল কিন্তু আমার তৈরি হবে 4টা অরবিটাল যদি তৈরি হয় তখন দেখবো যে আমরা এগুলো 109 ডিগ্রি কোণে যদি দেখাই, যদি এখানে দেখানো ওভাবে আমার ক্ষেত্রে পসিবল না, আমি দেখানোর চেষ্টা করছি, তবে আমরা তোমাকে কিছু 3D পিকচার দেখাতে পারি, সেখানে আমরা দেখাতে পারবো। আর এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় একটি করে ইলেকট্রন বিদ্যমান, প্রত্যেকেরা sp3 সংকরণ আবদ্ধ, sp3 হাইব্রিড অরবিটাল এটা প্রত্যেকেই। আমরা যদি তোমাকে দেখাতে চাই, দেখা যাচ্ছে কিনা আমি আসলে জানি না, এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানে আমার তৈরি করা একটা শীট আর কি। তো দেখো এখানে যদি আমরা একটু দেখাই, এরকম কিন্তু দেখা যাচ্ছে কিনা আসলে আমি বুঝতে পারছি না, একটু দেখো এখানে একটা চতুস্তলকীয় কাঠামো এখানে বিদ্যমান মিথেনের ক্ষেত্রে, এবং মিথেনের ক্ষেত্রে এটা কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট কোণে এই বন্ধনগুলো হচ্ছে অবস্থান করে। তো এখানে আমার যদিও যেহেতু এটা আমার 2D একটা 2D সারফেস, সুতরাং এখানে আমি কিন্তু দেখাতে পারবো না, তবে আমরা চিত্রতেও তোমাদের হয়তো একটু দেখানোর আমি চেষ্টা করছি যে এখানে sp3 ক্ষেত্রে এখানে মিথেনের এখানে দেখা যাচ্ছে কিন্তু একটা চতুস্তলকীয় কাঠামো আছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আমি এই ক্লাস শেষে আমি শীটটা আপলোড করে দেবো, আমার এই শীটটা তোমরা এখান থেকে 3D পিকচারগুলো একটু দেখে নিই, তো তোমাদের জন্য বুঝতে আর একটু সুবিধা হবে। তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে ধরে নাও এখানে 109 ডিগ্রি 28 মিনিট কোণে এরা অবস্থান করে, তাহলে এখন এর সঙ্গে যখন এখন আমার বাইরে থেকে একটা হাইড্রোজেন যুক্ত হবে, ধরে নিচ্ছি বাইরে থেকে একটা হাইড্রোজেন যুক্ত হতে চাই, হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যাবে 1s1। এখানে দেখা যাচ্ছে যে এখানে s একটা অরবিটাল বিদ্যমান হাইড্রোজেনের ক্ষেত্রে, তখন আমরা বলতে পারি যে 4টি হাইড্রোজেন যখন যুক্ত হবে, এগুলো প্রত্যেকটা আমি হাইড্রোজেন ধরলাম, এটা যদি হাইড্রোজেন হয় তাহলে হাইড্রোজেনের বিপরীতে একটি ইলেকট্রন, 4টিতে করলাম কি 4টি হাইড্রোজেন আমি পরমাণু যুক্ত করে দিলাম 4 জায়গাতে। এখানে আগে থেকে কিন্তু একটি করে ইলেকট্রন ছিল সংকর অরবিটালের ক্ষেত্রে, এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে সবুজ কালার দিয়ে আমি দেখাচ্ছি, বিপরীত স্পিনে কিন্তু একটি করে ইলেকট্রন হাইড্রোজেনের জন্য আমি দেখাচ্ছি, বিপরীত স্পিনে একটি করে হাইড্রোজেনের জন্য একটি করে ইলেকট্রন যখন চলে আসবে তখন দেখা যায় এরা পেয়ার আপ তৈরি করে, সুখে শান্তিতে এরা বসবাস করে, অর্থাৎ এরা তখন তৈরি করবে মিথেন CH4। এইখানে আমরা যে জিনিসটা দেখলাম জাস্ট এটা একটা অণু ছিল, ছোট একটা অণু। এখন এটাকে যখন আমরা বড় হিসাবে দেখতে যাব বা এর পরবর্তী যেই সমগোত্র শ্রেণীতে এর পরবর্তীতে যে সদস্যটা আছে সেটা হচ্ছে আমার ইথেনের ক্ষেত্রে যদি আমরা একটু বন্ধন স্ট্রাকচার দেখতে যাই তখন কিন্তু আমার কার্বন থাকবে 2টা। আমাদের ইথেনের সংকেতটা কি? আচ্ছা, ইথেনের সংকেতটা সবাই একটু কমেন্ট করতে আমি একটু দেখবো। আচ্ছা,
ইথেনের সংকেত তাহলে আমাদের C2H6। আমরা মিথেনের ক্ষেত্রে দেখলাম, এখন আমরা একটু ইথেনের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমাদের এই ক্ষেত্রে মনে রাখতে যেটা হবে সেটা হচ্ছে এই যে sp3 সংকলন এখানে বিদ্যমান থাকবে অবশ্যই। এখানে আমাদের sp3 সংকলনই বিদ্যমান থাকবে মিথেনের ক্ষেত্রেও, একটা s এবং তিনটা p মিলে sp3 সংকলন তৈরি করবে। এখন এখানে যেহেতু কার্বন ছিল দুইটা, তাহলে কিন্তু দুটি কার্বন, আরেকটা বিষয় এখানে কিন্তু কেন্দ্রীয় মৌল হবে কার্বন। কারণ আমরা বলেছিলাম যে একটা যৌগের ভিতরে আসলে একটা যৌগের ভিতরে কেন্দ্রীয় মৌল আমরা বের করি কিভাবে, বের করার সিস্টেমটা হচ্ছে ওই পুরো যৌগটার ভিতরে যার আপাত দৃষ্টিতে যার যোজনীটা তোমার কাছে বেশি মনে হবে সেটাকে ধরে নিবা, সেটা হচ্ছে কেন্দ্রীয় মৌল। তাহলে এখানে কার্বনটা কেন্দ্রীয় মৌল যদি হয়, তো আমরা কিন্তু বলেছিলাম শুধুমাত্র কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলোই বা সর্বশেষ কক্ষপথের অ্যাকচুয়ালি আমার মনে হয় কথাটা একটু বলতে ভুল হয়েছে, সর্বশেষ কক্ষপথ অরবিটাল গুলো হবে। আসলে এই লাইভ ক্লাস করতে গিয়ে আমাদের অনেক সচেতন থাকতে হয়, একটু ভুল কথা বলে ফেললেই এটা নিয়ে সমালোচনা শেষ নাই, ঠিক আছে? আমি শুধু একটা কথা বলবো যে আমার ভিডিও দেখে কেউ যদি সমালোচনা করার চেষ্টা করেন, আগে একটা কথা বলে রাখি যে আমি কিন্তু ভিডিওগুলো করছি কোনো বেনিফিট নিচ্ছি না, কিছু করছি না। পারলে আপনার এরকম ছেলেপেলেদের জন্য কিছু ভিডিও তৈরি করেন, এতে ছেলেপেলে উপকার হবে। আপনার ভিডিও তৈরি করেন, তারপর আমার সমালোচনা করেন, তখন আমি অনেক খুশি হব। কিন্তু এমনিতে আপনারা যদি কোনো উপকার না করে শুধু যদি একটা কথার ভুল যদি ধরতে আসেন তাহলে তো সমস্যা। আর যেহেতু আমরা লাইভ ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাস এখানে নেটের প্রবলেম হয়, এই কারণে হয়তো অনেকটা সময় ঝাপসা আসে, আর একটা বিষয় তো কথা বলতে গিয়ে স্লিপ অফ টাং হয়ে যায়, এটা আসলে মনের অগোচরে হয়ে যায়। তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি কথাটা আমি একটু আবার ঠিক করে দিচ্ছি। পুরো ভিডিওতে আমি যেখানে যেখানে বলেছি আসল কথাটা হবে এরকম যে, এক নম্বর তথ্যটা আমাদের আরেকবার বলি। এক নম্বর তথ্যটা ছিল কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথের অরবিটাল গুলোই শুধুমাত্র সংকলনে অংশগ্রহণ করে। কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথের অরবিটাল, এই অরবিটালটা কিন্তু কেন্দ্রীয় সর্বশেষ কক্ষপথ নয়, কিন্তু এই যে 2s 2p 2py 2pz এগুলো কিন্তু বর্তমানে একটা করে ইলেকট্রন এখানে বিদ্যমান হবে। তাহলে এগুলো কিন্তু আমার সর্বশেষ কক্ষপথ অরবিটাল। অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রন অংশগ্রহণ করবে অরবিটাল। আমাদের একটু কথা বলতে ভুল হয়েছিল, যাকে আমরা আরেকবার একটু দেখি। এখানে কার্বন ছিল দুটি, তাহলে এখানে কার্বনের কিন্তু আমার চারটি করে আমরা দেখলাম যে চারটি অরবিটাল এখানে তৈরি হবে। তাহলে প্রতিটা কার্বনের জন্য এখানে অরবিটাল কিন্তু আমার তৈরি হবে চারটি। তো আমরা চারটি অরবিটাল দেখাচ্ছি চারদিকে, আসলে আঁকতে অতটা ভালো হচ্ছে না। আর যা হয় হলো আর কি। আচ্ছা যাই হোক, এটাকে একটু বড় করে দেখাই। আচ্ছা, এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে এখানে কিন্তু এই কার্বনের চারটি অরবিটাল আঁকলাম, এই কার্বনের ক্ষেত্রে চারটি অরবিটাল আঁকলাম। তার প্রত্যেকটা এরা কিন্তু sp3 সংকরণে আবদ্ধ, প্রত্যেকটা হবে এখানে sp3 সংকরণ, প্রত্যেকে এখানে হবে sp3 সংকরণ। sp3 সংকরণ এখানে বিদ্যমান। আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রত্যেকে কিন্তু একটি করে ইলেকট্রন আপাতত সে একটি করে ইলেকট্রন বহন করবে। এখন এইখানে আমরা কিন্তু বললাম যে সংকরিত অরবিটালগুলো পরস্পর মাধ্যমে, দ্বিতীয় আমাদের থিওরিটা ছিল সংকরিত অরবিটালগুলো পরস্পরের সাথে যুক্ত হয় সিগমা বন্ধনের মাধ্যমে, এবং অসংকরিত অরবিটালগুলো পরস্পর যুক্ত হয় পাই বন্ধনের মাধ্যমে। এখানে আমরা দুটি সংকরিত অরবিটাল দেখছি, এই কার্বনের sp3 সংকরিত অরবিটাল, এই কার্বনের sp3 সংকরিত অরবিটাল। যেহেতু দুটি অরবিটাল পাশাপাশি যুক্ত, তার মানে সিগমা বন্ধন তৈরি করবে, অর্থাৎ এক কথায় যখন ওভারল্যাপিং করবে, দুটি হাইব্রিড অরবিটাল যখন ওভারল্যাপিং করে তখন তার সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তাহলে এখানে যে বন্ধনটা বিদ্যমান সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার সিগমা বন্ধন। এবং এই অরবিটালটা যদি উপরের দিকে ইলেকট্রনটা দেখায়, এই অরবিটালটা ইলেকট্রন কিন্তু দেখাবে নিচের দিকে। আমরা একটু আগে বলেছিলাম যে এখানে বিপরীত স্পিনে যুক্ত পেয়ার আপ তৈরি করে। তাহলে এখানে দেখা যাচ্ছে সংকরিত অরবিটালগুলো পরস্পর সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত। এখন হাইড্রোজেন ছিল 6টি, এই 6টি হাতে আমরা 6টি হাইড্রোজেন বসিয়ে দিব। এই 6টি হাতে আমরা 6টি হাইড্রোজেন যদি বসিয়ে দিই, প্রত্যেকের হাইড্রোজেন হলো আমার প্রত্যেকে হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমরা কিন্তু বলেছিলাম যে তখন অপর পরমাণুটা কিন্তু
সংকরিত অরবিটালের সঙ্গে নিজেরাও সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এরাও কিন্তু এখানে প্রত্যেকটা এখানে সিগমা বন্ধন এখানে বিদ্যমান। এই সংকরিত অরবিটালগুলোর সঙ্গে প্রত্যেকটি হাইড্রোজেন সিগমা বন্ধনের মাধ্যমে এখানে যুক্ত থাকে, প্রত্যেকে এরা সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। আর এখানে তো একটা সিগমা বন্ধন ছিল। তাহলে এখানে আরেকটা বিষয় আমার দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে এখানে হাইড্রোজেন কিন্তু বিপরীত স্পিনে একটি করে ইলেকট্রন সে এখানে শেয়ার করবে। তবে এই যে আমার যে কাঠামো তৈরি হলো সেটাই অ্যাকচুয়ালি কিন্তু আমার একটি ইথেনের কাঠামো। তো আমাদের এখানে জৈব যৌগের এটা আমরা কিন্তু দেখলাম অ্যাকচুয়ালি এটা ছিল কিন্তু একটা sp3 সংকরণ প্রক্রিয়া। তো আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একটা sp3 সংকরণ। তো জৈব যৌগ আমরা sp3 সংকরণ দেখলাম। ফার্স্ট আমরা দেখলাম মিথেনের ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখলাম ইথেনের ক্ষেত্রে। ইথেনটা আমি আরেকবার বুঝাচ্ছি। সেটা দেখো, কার্বনের প্রথম কথা, এই কার্বনটা যদি আমি লক্ষ্য করি, এই কার্বনের কিন্তু 4টি হাইব্রিড অরবিটাল দেখালাম। এই কার্বন 4টি হাইব্রিড অরবিটাল প্রথম অবস্থায় দেখালাম। এরপরে এই দুটি কার্বনের হাইব্রিড অরবিটালগুলো নিজেদের মধ্যে পরস্পর যুক্ত হলো। হাইব্রিড অরবিটালগুলো যুক্ত হয় পরস্পর সিগমা বন্ধনের মাধ্যমে। এখানে সিগমা বন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত হলো এবং বিপরীত স্পিনে দুইজন ইলেকট্রন শেয়ার করে এখানে অবস্থান করছে। এরপরে বাকি জায়গাগুলোতে বা বাকি হাতগুলোতে বা বাকি হাইব্রিড অরবিটালে আমরা কিন্তু হাইড্রোজেন পরমাণু যুক্ত হয় এটা সিগমা বন্ধনের মাধ্যমে। কারণ আমাদের দ্বিতীয় থিওরিটাই ছিল, 3 নম্বর থিওরিটা ছিল এমন যে হাইব্রিড অরবিটালের সঙ্গে অন্য কোনো পরমাণুর অরবিটাল বা অন্য কোনো পরমাণু যখন যুক্ত হয় সেটা সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তো এটা কিন্তু আমার সিগমা বন্ধন, প্রত্যেকটা জায়গায় এখানে সিগমা বন্ধন বিদ্যমান। তাহলে এটা আমার যেটা তৈরি করলো সেটা হচ্ছে sp3 সংকরণ প্রক্রিয়া। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা যেটা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে sp2 সংকরণ। আসলে রুমে ফ্যান ঝরে দেওয়া যাচ্ছে না, দিলে শব্দ শোনা যাবে না, এখানে প্রচুর ঘেমে যাচ্ছি। জাস্ট 30 সেকেন্ড। আমার খুব ভালো লাগছে এই মুহূর্তে একজন ভিডিও দেখছেন, মিজান স্যার। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আসলে স্যারের ছাত্র ছিলাম। আমার খুব ভালো লাগছে যে আমার স্যার আমার ভিডিও দেখছে এই মুহূর্তে। আচ্ছা, যাই হোক, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে জৈব যৌগে sp2 সংকরণ। জৈব যৌগে sp2 সংকরণ এখানে যদি আমরা দেখাই তাহলে কিন্তু আমাদের ইলেকট্রন কাঠামোটা অনেকটা এরকম দাঁড়াবে। ফার্স্টে যে এটা তো আমরা একটু আগে বুঝিয়েছিলাম যে এটা ছিল আমার নরমাল অবস্থা, এটা উত্তেজিত অবস্থায় ছিল। এখন আমরা sp2 সংকরণ যদি দেখতে চাই, এখন আমাদের যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে এখানে একটি s অরবিটাল এবং দুটি p অরবিটাল মিলে কিন্তু আমার তৈরি করবে একটা s দুটা p, তার মানে তৈরি করবে আমার sp2 সংকরণ। এবং আমরা জানি sp2 সংকরণের এখানে বন্ধন কোণের মানটা 120 ডিগ্রি। 120 ডিগ্রি যদি হয়, এই ক্ষেত্রে একটা জিনিস এখানে আমার লক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে এই 2p-z অরবিটালটা কিন্তু অসংকরিত অবস্থায় থেকে গেল। এগুলো সংকরিত অরবিটাল, কিন্তু এটা কিন্তু অসংকরিত অবস্থায় থেকে গেল। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংকরিত অরবিটাল আমরা তৈরি করবো 3টি এবং একটি অসংকরিত অরবিটাল এখানে বিদ্যমান থাকবে। তো আমরা একটি উদাহরণ দেখব, সেটা হচ্ছে ইথিনের একটা উদাহরণ দেখতে চেষ্টা করবো আমরা। তাহলে এখানে আমরা দুটি কার্বন দিলাম। এই দুটি কার্বনের ক্ষেত্রে sp2 সংকরণ যদি আমরা নিই তাহলে এখানে 3টি সংকর অরবিটাল পাওয়া যাবে যাদের বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি। তাহলে এখানে 120 ডিগ্রি কোণে আমরা 3টি অরবিটাল দেখিয়ে দিলাম। এই কার্বনটার ক্ষেত্রে দেখাতে হবে 120 ডিগ্রি কোণে। দেখানোর পর আমরা যে কাজটা করব, এখানে দেখা যাচ্ছে 2p-z অরবিটাল এই কার্বনের ক্ষেত্রে অসংকরিত অবস্থায় আছে, এই কার্বনের ক্ষেত্রে অসংকরিত অবস্থায় আছে। এগুলোকে আমি সবুজ কালি দিয়ে দেখাচ্ছি। এগুলো হচ্ছে অসংকরিত অরবিটাল, এগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে অসংকরিত অরবিটাল। এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে প্রত্যেকেই কিন্তু এরা sp2 সংকরণে আছে। প্রত্যেকে sp2 সংকরণে আছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় বর্তমানে কিন্তু ইলেকট্রন থাকবে একটি করে ইলেকট্রন থাকবে। এখানে আমরা দেখলাম এই কার্বনের এই অরবিটালটা হাইব্রিড অরবিটাল এবং এই কার্বনের এই হাইব্রিড অরবিটালটা পরস্পর সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত হলো। সিগমা বন্ধনের মাধ্যমে যখন যুক্ত হচ্ছে আমরা কিন্তু বলতে পারি এখানে সিগমা বন্ধন বিদ্যমান,
কারণ আমাদের ওই যে দ্বিতীয় থিওরিটা ছিল এমন, যে 2 নম্বর থিওরিটা ছিল এমন যে সংকরিত অরবিটালগুলো পরস্পরের মাধ্যমে পরস্পরের সাথে সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, অসংকরিত অরবিটালগুলো পরস্পরের সাথে পাই বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এই অরবিটালগুলো যেহেতু অসংকরিত অরবিটাল, তাহলে কিন্তু আমরা বলতে পারি এই অরবিটালের ভিতর যে বন্ধনটা বিদ্যমান সেটা হচ্ছে পাই বন্ধন। তাহলে আমরা কিন্তু 2 নম্বর থিওরিটা কিন্তু এখন আমাদের ফুলফিল হয়ে গেল। সংকরিত অরবিটালগুলো পরস্পরের সাথে সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত এবং অসংকরিত অরবিটালগুলো পরস্পর পাই বন্ধনে আবদ্ধ থাকে। এখন 4টি এখানে হাইড্রোজেন ছিল, এখানে 4টি আমি হাইড্রোজেন বসিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে বিপরীত স্পিনে হাইড্রোজেন এখানে ইলেকট্রন শেয়ার করবে, এগুলো হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে এই যে স্ট্রাকচার, এটি কিন্তু অ্যাকচুয়ালি আমার ইথিনের স্ট্রাকচার। তাহলে আমি এই পুরো জিনিসটা একটু আরেকবার বোঝাই, সেটা হচ্ছে এখানে একটি এস দুটি পি অরবিটাল মিলে আমার যেটা সংকরণ প্রক্রিয়া তৈরি করবে, সংকরণ প্রক্রিয়াটার নামটা হচ্ছে sp2 সংকরণ। এবং এখানে 2pz অরবিটাল, যেটা 2pz অরবিটাল যে ইলেকট্রন বিদ্যমান সেটা বা 2pz অরবিটালটা কিন্তু অ্যাকচুয়ালি আমি এখানে সংকরণে অংশগ্রহণ করেনি। যেহেতু এটা সংকরণে অংশগ্রহণ করেনি, এটা কিন্তু অসংকরিত অবস্থায় থেকে যাচ্ছে, যেটাকে আমি সবুজ কালি দিয়ে দেখিয়েছি। এখানে sp2 সংকরণ, যেহেতু এটা একটা s দুটি p, তার মানে 3টি অরবিটাল মিলে কিন্তু নতুন 3টি অরবিটাল তৈরি করবে। এখানে 1 2 3, আবার এই কার্বনটার ক্ষেত্রেও 1 2 3, তিনটি নতুন অরবিটাল বা 3টি হাইব্রিড অরবিটাল আমরা এখানে দেখতে পাচ্ছি। এই দুটি কার্বনের হাইব্রিড অরবিটালগুলো পরস্পর সাথে সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত। এবং এখানে যে অপর যে পরমাণু থাকে, আমাদের 3 নম্বর যে থিওরিটা ছিল, অপর পরমাণুগুলো হাইব্রিড অরবিটালের সঙ্গে সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত। তার মানে এখানে প্রত্যেকটা জায়গায় এখানে কিন্তু সিগমা বন্ধন বিদ্যমান, প্রত্যেকটা জায়গায় এখানে সিগমা বন্ধন বিদ্যমান। আশা করি সবাই জিনিসটা বুঝতে পেরেছ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে sp সংকরণ। আর এই যে দুটো বুঝালাম আমি, এই দুটো বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করো, আমি একটু দেখি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে sp সংকরণ। sp সংকরণ যেটা, সেটা আমরা যদি দেখাই এটাকে যে হাইব্রিড অরবিটাল মাধ্যমে, সরি হুন্ডের নীতি অনুসারে দেখালে এরকম হবে। এবার যেটা হবে সেটা হচ্ছে একটি s এবং একটি p মিলে তৈরি করবে sp সংকরণ, এবং এই দুটি অরবিটাল কিন্তু আমার অসংকরিত অবস্থায় থেকে যাবে। আমরা sp সংকরণ এখন পড়ছি। sp সংকরণের একটা উদাহরণ হচ্ছে ইথাইন। তো ইথাইনের যদি আমরা স্ট্রাকচার দেখতে চাই, তাহলে এখানে একটা জিনিস আমরা খেয়াল করলাম যে কার্বন পরমাণু থাকে এখানে দুটি। এই দুটি কার্বন পরমাণু একটি s এবং একটি p অরবিটাল মিলে কিন্তু আমরা তৈরি করব sp সংকরণ। একটি s একটি p, তার মানে কিন্তু অ্যাকচুয়ালি আমার দুটি অরবিটাল ছিল। যেহেতু দুটি অরবিটাল, তখন নতুন অরবিটাল কিন্তু আমার তৈরি হবে দুটি। নতুন অরবিটাল যখন দুটি তৈরি হবে, তখন এগুলো দেখা যায় এটা বন্ধন করে মানটা দাঁড়ায় 180 ডিগ্রি বা একটা সরল রেখায় থাকে। তখন এটা এরকম হবে। এখানে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে দুটি অরবিটাল আমরা তৈরি করলাম, আর এখানে দুটি অসংকরিত অরবিটাল ছিল। সেই দুটি অসংকরিত অরবিটালকে আমি দেখাচ্ছি সবুজ কালির মাধ্যমে। এই দুটিকে আমি দেখালাম সবুজ কালির মাধ্যমে। তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রত্যেকে আগে থেকে এখানে একটি করে ইলেকট্রন বিদ্যমান, আর এই কার্বনের অরবিটাল হাইব্রিড অরবিটাল এখানে প্রত্যেকের হচ্ছে sp সংকরণ আছে, sp সংকরণ। এগুলো ক্ষেত্রে এই কার্বনের sp সংকর অরবিটাল, এই কার্বনের sp সংকর অরবিটাল, এই কার্বনের sp সংকর অরবিটাল মিলে আমার এখানে কিন্তু পেয়ার আপ তৈরি করবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। আমাদের 3টা থিওরি শিখালাম আমরা। 3টা থিওরির ভিতর দ্বিতীয় নাম্বার আমাদের থিওরিটা ছিল সংকরিত অরবিটালগুলো পরস্পর সঙ্গে সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এবং অসংকরিত অরবিটালগুলো পরস্পর সঙ্গে পাই বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। যেহেতু এগুলো অসংকরিত অরবিটাল, তাহলে কিন্তু এগুলো পরস্পর পাই বন্ধনের মাধ্যমে এরা যুক্ত থাকবে। এরা পাই বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। এবং এখানে এই হাতগুলোতে বসবে, এখানে আমার দুটি হাইড্রোজেন ছিল,
দু হাতে দুটি হাইড্রোজেন বসবে এবং এগুলো বিপরীত স্পিনে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে এই যে স্ট্রাকচার তৈরি হলো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইথাইনের স্ট্রাকচার। তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস দেখলাম, যে আমাদের ফার্স্ট যে শর্তটা ছিল, আমাদের 1 নম্বর শর্ত ছিল বা 1 নম্বর থিওরিটা ছিল, কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথ অরবিটালগুলো শুধুমাত্র সংকরণে অংশগ্রহণ করতে পারে। এখানে আমরা দেখলাম সর্বশেষ অরবিটাল কিন্তু এইগুলো, এটা সর্বশেষ অরবিটাল নয়, এই কারণে এটা সংকরণে অংশগ্রহণ করেনি। 2 নম্বর থিওরিটা ছিল আমাদের সংকরিত অরবিটালগুলো পরস্পরের সঙ্গে সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এবং অসংকরিত অরবিটালগুলো পরস্পরের সঙ্গে পাই বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। 3 নম্বরটা ছিল আমাদের সংকরিত অরবিটালের সঙ্গে অন্য পরমাণু অরবিটালগুলো সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এই হচ্ছে আমাদের জৈব যৌগের যে সকল আমাদের সংকরণ ছিল, অ্যাকচুয়ালি sp3, sp2, sp সংকরণ, এগুলো মোটামুটি আমরা একটা আলোচনা করলাম। এখান থেকে যদি আমি দেখাই, এই যে আমার একটা শীট তৈরি করা ছিল, এই শীটে কিন্তু এই যে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই যে এখানে sp সংকরণ, এখানে sp2, এখানে sp3 সংকরণ এখানে আছে 3D ছবি। আমি ক্লাস শেষে এই ছবিটি আমার ফেসবুক পেজে আমি আপলোড করে দিব, তোমরা সব ডাউনলোড করে নিও, দেখতে পারবে ভালো করে। আচ্ছা, এখন অনেক কিছু আমরা শিখে ফেললাম, এখন একটা কাজ করি, একটা যৌগ দেখা মাত্র আমরা বলে দিতে পারবো যে সংকরণ প্রক্রিয়া আসলে কেমন হবে জৈব রসায়নের ক্ষেত্রে। আমরা এখন একটু কিছু কৌশল শিখি, এগুলো আমাদের বেসিক জিনিস গেল। আমার কথা, কৌশল কিছু শেখা উচিত। যারা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ তাদের তো অবশ্যই বেসিক জানতে হবে, বেসিক ছাড়া তো আমরা কিছু করতে পারবো না। ইন্টারমিডিয়েট পরীক্ষা যারা দিচ্ছ তাদেরও বেসিক তো অবশ্যই শিখতে হবে। আমার কথা, বেসিক আগে শেখো, এরপর তুমি কৌশল শিখো, তোমার জন্য অনেক ভালো কাজ করবে। এটা এমসিকিউতে তোমাকে অনেক সাহায্য করবে। কিন্তু তুমি বেসিক বাদ দিয়ে যদি শুধু কৌশল শিখতে যাও, টেকনিক শিখতে যাও, আমি বলবো তোমার হচ্ছে ভরাডুবি ঘটবে। সুতরাং এই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে বেসিক শিখতে হবে সবার আগে, এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে টেকনিক বা কৌশল। এখন আমরা জৈব যৌগের সংকরণ বের করার কিছু কৌশল শিখব। ধরে নাও আমাকে এরকম একটা যৌগ দেওয়া আছে, CH3, CH2, CH, CH, আমাকে ধরে নিলাম এই যৌগটা দিয়ে আছে। আমাকে বললো প্রত্যেকটি কার্বনের সংকরিত অবস্থা আসলে কি ঘটবে। দেখতে তো কেমন লাগছে, তাই না? যে আমরা মাত্র অল্প কিছু পড়লাম, এতেই তো অনেক কিছু ছিল, আর এটা তো আরো অনেক বড় একটা যৌগ। কিন্তু বিশ্বাস করো, এটা বের করা অনেক সহজ, একটা কৌশল বের করা যাবে। সহজ কৌশলটা তোমাদের শিখিয়ে দিই। প্রথম কথা, একক বন্ধন যদি থাকে মনে রাখবা সেখানে হবে sp3 সংকরণ, দ্বিবন্ধন থাকলে সেখানে হবে sp2 সংকরণ, এবং ত্রিবন্ধন কোথাও থাকলে সেটা হবে sp সংকরণ। এই টেকনিকটা আমাকে ফার্স্ট কথা মনে রাখতে হবে। একক বন্ধন থাকলে, সবগুলো যদি একক বন্ধন থাকে sp3 সংকরণ, কোনো এক পাশে, যে কোনো এক পাশে যদি দ্বিবন্ধন থাকে সেটা হবে sp2 সংকরণ, কোনো এক পাশে যদি আমরা ত্রিবন্ধন উপস্থিত দেখি সেখানে আমরা বলবো এটা হচ্ছে sp সংকরণ এখানে বিদ্যমান। এইখানে যদি আমি ভালো করে স্ট্রাকচার যদি আঁকতাম তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমার 3 দিকে 3টা হাইড্রোজেন দেখাতে হতো। এখানে আমি আচ্ছা সবুজ কালি দিয়ে একটু দেখাই, হাইড্রোজেনটা না দিলে কিন্তু আমাকে 3 দিকে 3টা হাইড্রোজেন দেখাতে হতো। স্ট্রাকচার সম্পর্কে যদি একটু ধারণা থাকে তাহলে তোমাকে কিন্তু এগুলো জাস্ট এতটুকু দেখে তুমি বুঝতে পারবা যেখানে একক বন্ধন বিদ্যমান নাকি দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন। আর যার স্ট্রাকচার সম্পর্কে একটু ধারণা কম সে দয়া করে একটু স্ট্রাকচার তোমার নিজেরা একটু এঁকে নিবা, তাহলে তোমার সহজে এগুলো বের করতে পারবা। তো যাই হোক, আমি যেহেতু দেখালামই এখানে সবগুলো এখানে একক বন্ধন, আমাকে দেখতে হবে চারদিকে, ডানে বামে উপরে নিচে সব দিকে দেখতে হবে। যদি খেয়াল করি তাই 3টা হাইড্রোজেন থাকবে না, তখন কিন্তু আমরা দেখবো এখানে একটা সিগমা, 2টা সিগমা, 3টা সিগমা, এবং এখানে একটা সিগমা, 4টা সিগমা। 4টা সিগমা বন্ধন, বা আমরা বলতে পারি চতুর্দিকে কিন্তু সবগুলো একক বন্ধন বিদ্যমান। সবগুলো যেহেতু এখানে একক বন্ধন বিদ্যমান, তাহলে আমরা বলতে পারি নিঃসন্দেহে এই কার্বনটি এখানে sp3 সংকরণে এখানে আছে। এই কার্বনটা যদি আমরা লক্ষ্য করি, এখানে 2টি হাইড্রোজেন না দেখে কিন্তু আমরা দুদিকে 2টা হাইড্রোজেন দেখাতে পারি। তখন আমরা দেখবো একটা একক বন্ধন, একক বন্ধন, একক বন্ধন, এটা একক বন্ধন। এই কার্বনেরও চারিদিকে, এই কার্বনটারও চারিদিকে দেখা যাচ্ছে সবগুলো একক বন্ধন বিদ্যমান, তার মানে এটাও কিন্তু আমার sp3 সংকরণে এখানে আছে। এই কার্বনটা যদি আমরা খেয়াল করি, এটা অনেক সহজে বোঝা যাচ্ছে। এখানে একটা হাইড্রোজেন আলাদা করে যদি দেখাইতাম, একক বন্ধন, একক বন্ধন, এই যে এক পাশে একটা দ্বিবন্ধন চলে এসেছে। আমরা কিন্তু প্রথমে বললাম যে কোন এক পাশে দ্বিবন্ধন আসলে সেটা কি হবে, sp2 সংকরণ প্রক্রিয়া। তাহলে এই কার্বনটা কিন্তু sp2 সংকরণ প্রক্রিয়ায় আছে। এই কার্বনটা যদি লক্ষ্য করি ঠিক আগের মতোই, এখানে একটা একক বন্ধন থাকবে,
তাহলে এখানে কিন্তু এক পাশে আমরা দ্বিবন্ধন পেলাম, এই পাশে একক বন্ধন পেলাম, এই পাশে একক বন্ধন, কিন্তু এই পাশে একটি হলো আমরা দ্বিবন্ধন পাচ্ছি। চারিদিকে ডানে বামে উপর নিচে চারদিকে তাকাবো, এক পাশেও যদি আমার দ্বিবন্ধন দেখা যায় নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা হবে sp2 সংকরণ। এই কার্বনটা যদি আমরা লক্ষ্য করি কোন দিকে কোনো আমার এখানে হাইড্রোজেন নেই, এখানে একক বন্ধন বিদ্যমান, কিন্তু এই পাশে কিন্তু একটা ত্রিবন্ধন আছে, যেহেতু ত্রিবন্ধন তাহলে বলতে পারি এটা অবশ্যই এটা হবে sp সংকরণ। এই কার্বনটা যদি লক্ষ্য করি এখানে ছিল এভাবে হাইড্রোজেন, এই পাশে একক বন্ধন, এই পাশে একটা ত্রিবন্ধন পাচ্ছি, এক পাশেও যেহেতু আমি একটা ত্রিবন্ধন পাচ্ছি এটা হবে sp সংকরণ। এই যে টেকনিকটা শিখালাম সেটা অ্যাকচুয়ালি কিন্তু আমার হাইড্রোকার্বনের ক্ষেত্রে হবে, সব জৈব যৌগের ক্ষেত্রে খাটানো যাবে না, কারণ কিছু কিছু জায়গায় দেখা যায় মুক্ত যে ইলেকট্রন থাকে সেখানে ব্যাপারটা একটু আলাদা থাকে। তো যাই হোক আমরা সংকরণ নিয়ে যখন কোনো একটা ভিডিও করব আমরা সবগুলো জিনিস আলোচনা করার চেষ্টা করব। আমাদের দেখা যায় অ্যাকচুয়ালি আমাদের সংকরণ হয় 5 রকম। একটা হচ্ছে একক বন্ধন বিশিষ্ট অজৈব যৌগ, 2 নাম্বার বহু বন্ধন বিশিষ্ট অজৈব যৌগ, 3 নাম্বার যৌগমূলকের সংকরায়ন, 4 নাম্বার জৈব যৌগের সংকরণ, এবং 5 নাম্বার হচ্ছে জটিল যৌগের সংকরণ। 5 ধরনের সংকরণ নিয়ে আমার শেখা দরকার। তো আজকে আমরা শুধুমাত্র জৈব যৌগের সংকরণ নিয়ে আলোচনা করছি। তো যাই হোক আশা করি তোমরা এই টেকনিকটা সব বুঝে ফেলেছ। আর তেমন কিছু আগাতে চাচ্ছি না, তোমাদের যদি কোনো জানার কিছু থাকে প্রশ্ন করতে পারো, না হলে ক্লাসটা এখানে শেষ করে দিব। দেখি তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো তোমরা।